আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে পরিস্থিতি হবিগঞ্জে। পৌর এলাকা 144 ধারা জারি। মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ এনসিপির। প্রধানমন্ত্রীর দিল্লি সফর হচ্ছে কিনা পর্যালোচনা করছে সরকার। ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী। স্বার্থ সমুন্নত রেখে ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়। দলীয় লোক নিয়োগে ব্যাহত হচ্ছে ইসির স্বাধীনতা ও নিরপেক্ষতা, অভিযোগ জামাতের। স্থানীয় নির্বাচনের বিধিমালা সংস্কারে দলের 9টি প্রস্তাব। কাটছেই না গ্যাস সংকট। রান্নায় চরম ভোগান্তিতে নগরবাসী। শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত। আগামী বুধবার নাগাদ পরিস্থিতি উন্নতির আশা। কর্মকর্তাদের যোগ সাজসে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি। স্বীকারোক্তি স্বাস্থ্যমন্ত্রীর। ক্যাম্পেইন না হয় দেশে হামের প্রাদুর্ভাব। চিকিৎসাধীন 99% শিশুই পায়নি টিকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রদল যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার এনসিপির উপরে হামলার প্রতিবাদে সমাবেশের ডাক দেয় দলটি। এরপর পাল্টা কর্মসূচি দেয় ছাত্রদল ও যুবদল। সংঘাত এড়াতে পুরো পৌর এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। মোতায়েন করা হয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে এখন হবিগঞ্জের সড়কে অবস্থান নিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। হবিগঞ্জ প্রতিনিধিকে সাথে নিয়ে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। পুলিশের ব্যারিকেড, তীব্র বাকবিতণ্ডা আর চরম উত্তেজনার মধ্য দিয়ে হবিগঞ্জের পথে রওনা দেন এনসিপি নেতারা। শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে এক পর্যায়ে হবিগঞ্জে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এর আগে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও এলাকায় এনসিপির যাত্রাপথে বাধা দেয় পুলিশ। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নিরাপত্তায় থ্রেট কারা? নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি আবার কথা বলতেছেন আপনি তো 144 ধারা দিচ্ছেন। আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো? আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? এদিকে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় ছাত্র দলের বিরুদ্ধে। এতে এনসিপি নেতা সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হন। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। এই হামলার প্রতিবাদে বুধবার বিকেলে হবিগঞ্জে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময় ও একই স্থানে পাল্টা সমাবেশ ঘোষণা করে জেলার ছাত্রদল ও যুবদল। অতর্কিতভাবে ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের যে গাড়িবহর ছিল সেখানে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় সভা সমাবেশ ও মিছিল। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে 3 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহত 8ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়ার ছোট ভাই তাহসিন। বাবা নাজমুল হককে নিয়ে তাহসিন প্রধানমন্ত্রীর কাছে যায়। সন্তান হারানো বাবার প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নে তাহসিনকে নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী নিজের সই করা একটি বাস্কেটবল ও ড্রোন সেটও উপহার দেন তাকে। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, সরকার প্রধানের সাথে দেখা করতে পেরে সে খুব আনন্দিত ও অনুপ্রাণিত। তারুণ্যের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ক্রান্তিকালে হাল ধরা এই তরুণরাই দেশের শক্তি। বিকেলে রাজধানীর তেজগাঁ হাসান উল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকার যোগ্যদের মূল্যায়নে কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নানা সমস্যা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিকে এগোচ্ছে সরকার। আমাদের তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে, একটা ফ্যাসিবাদকে হটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া। আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সব কিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। দলীয় লোক নিয়োগ দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর আগারগাঁয়ের ইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপির রাজনীতিতে যুক্ত শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আনতে সরকার এই নিয়োগ দিয়েছে বলে জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। সদ্য নিয়োগ পাওয়া ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি ও স্থানীয় সরকার নির্বাচনে দলের বিভিন্ন সুপারিশ তুলে ধরতে বুধবার নির্বাচন কমিশনে যায় জামায়াতের প্রতিনিধি দল। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন নির্বাচন কমিশনারের সাথে। বৈঠক শেষে গোলাম পরোয়ার বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের প্রস্তাবিত বিধিমালায় এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবে না বলে যে বিধিনিষেধ দেওয়া হচ্ছে তার বিরোধিতা করেন মিয়া গোলাম পরোয়ার। প্রশ্ন তোলেন, জাতীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারলে স্থানীয় নির্বাচনে কেন পারবে না? বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের সুদীর্ঘ ইতিহাসে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই, এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। সংবিধানে নাগরিক অধিকারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রত্যেক সিটিজেনের যে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে এটা তার খেলাফ। এছাড়া সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামাতের সেক্রেটারি জেনারেল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ডিবি প্রধান শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে হাজির করা হবে। গ্রেফতার পরোয়ানা থাকায় তাকে হেফাজতে নেওয়া হয় বলেও জানান তিনি। সার্বভৌমত্ব ও পারস্পরিক স্বার্থ বজায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ঢাকা দিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, ভারতে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও সফর সম্পর্কে পর্যালোচনা চলছে। এ সময় দীনেশ ত্রিবেদী জানান, সংস্কৃতি, ক্রীড়া ও ভিসা প্রক্রিয়া সহজ করা সহ সব বিষয়ই তাদের বৈঠকের আলোচনায় স্থান পায়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় ভারতীয় হাই কমিশনার পদে দায়িত্ব পাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দীনেশ ত্রিবেদী।
প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ও পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা দীনেশ ত্রিবেদী। মিটিংটা খুবই ভালো হয়েছে and I am looking forward for a relation which is absolutely the foundation of which is the mutual benefit from people to people from both sides. Culture to music, even cricket. সব কথাবার্তা হলো। জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে উদ্গ্রীব রয়েছে দিল্লি। আশা করেন এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান নানা সমস্যা সমাধানের। That we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful. And we are all looking forward to that. পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের জানান আগামী দিনে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি। আগামীতে আমাদের দুদেশের সম্পর্ক যাতে আমরা পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব এই বিষয়ে আমরা একমত পোষণ করি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাব। তবে এই সৌজন্য সাক্ষাতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ কোনো ইস্যু নিয়ে এবার কথা বলিনি, সব আমাদের মধ্যে যা বিষয়গুলো আছে আগামী দিনগুলি সব নিয়ে তো আমরা আলোচনা করব। অজিত দোভাল সাহেবের সঙ্গে আমার ম্যানুয়ালিতে দেখা হয়নি, জয়শঙ্কর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে এবং সাধারণভাবে উনি জানেন যে মিস্টার ত্রিবেদীর সঙ্গে আমার বৈঠক আছে এবং আমরা দুজনেই আশা প্রকাশ করেছি যে আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করবে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখা হবে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। ধন্যবাদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ মূল্যায়নে বৃহস্পতিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনায় অংশ নেবেন। সফরে বাংলাদেশের পররাষ্ট্র নীতির বর্তমান অগ্রাধিকার এবং আঞ্চলিক ও কৌশলগত অবস্থান পর্যালোচনা করাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ এই দূতের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ঠিক 1 মাস পর মার্কিন দূতের এই আগমন কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের রুটিন এই সফরের কেন্দ্রে বেইজিং ও মস্কোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের গভীরতা মুখ্য বিষয় হতে পারে বলে ধারণা করছে কূটনৈতিক মহল। প্রথম সফর হিসেবে আমরা ধারণা করছি এটা এক্সপ্লোরেটরি সফর। উনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চাইবেন, শুধু আমাদের সঙ্গে না, অন্যান্য অনেক স্টেক হোল্ডারের সঙ্গে কথাবার্তা বলবেন। তার আমাদের রোহিঙ্গা সমস্যাটা সম্পর্কে উনি অবগত আছেন। সকল বৈদেশিক সাহায্য আমরা যা পেয়েছি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিকভাবে এবং সকল আন্তর্জাতিক পার্টনারকে আমরা ধন্যবাদ দিচ্ছি। তার ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ সর্বাধিক এবং এটা আমরা অ্যাকনোলেজ করি ধন্যবাদের সঙ্গে। উনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বলে আমরা আশা করছি। কর্মকর্তাদের যোগসাজশে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি হয় বলে স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, স্বাস্থ্য সহায়ক যন্ত্রপাতি কেনাকাটায় অপরিকল্পিত বিনিয়োগ দুর্নীতিবাজদের টিকিয়ে রেখেছে। রাজধানীতে জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত 5.5 বছরে কোনো ক্যাম্পেইন না হয় দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে ব্যয়ের দক্ষতা শীর্ষক গবেষণার ফলাফল অবহিতকরণ কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুন্দর স্বাস্থ্য নিশ্চিত করা না গেলে জাতি একটি দেশকে কিছুই দিতে পারবে না। 2020 সাল থেকে দেশে হামের কোনো ক্যাম্পেইন হয়নি বলেও জানান তিনি। লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্টকে যখন ইউনিসেফ অনুরোধ করেছে ইউ উইল বি ইন প্রবলেম, ইউ বাই দ্য ভ্যাকসিন, তারা কিনে নাই। এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিজ। ADB helped us and we went for buy, we bought and UNICEF delivered the medicine very quickly and we started the campaign. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্বশীলদের সীমাহীন দুর্নীতির কারণে বিতর্কিত হয় সরকার। অফিসারদের সাথে মিলেমিশে 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিও থেরাপির মেশিন কেনা হয়েছে। এইভাবে অনেক এক্সরে মেশিন আনা হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো টেকনোলজিস্ট। আনপ্ল্যান্ড ইনভেস্টমেন্ট অফ দ্য হার্ড অ্যান্ড মানি অফ দ্য পুয়ার পিপল অফ দিস কান্ট্রি। জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়াতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, অদূর ভবিষ্যতে চীনের সহায়তায় বেশ কিছু বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। আমরা প্রত্যেকটা উপজেলা জেলা হাসপাতালে 10 বেড করে আমরা ডায়ালিসিস সেন্টার চালু করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এভরিথিং ইজ রেডি। এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে আমরা 50 শয্যার ডায়ালিসিস স্থাপন করতে যাচ্ছি। 8টা বিভাগীয় স্টেশনে স্পেশালাইজড ক্যান্সার ইনস্টিটিউট হচ্ছে। নিউরোসার্জারি নতুন বিল্ডিং আমরা অলরেডি অ্যারেঞ্জ করেছি, আগামী 15 আগস্ট এটা আমরা উদ্বোধন করব। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80,000 shall be the women। দেশের প্রায় 73% মানুষ নিজের পকেট থেকে চিকিৎসার ব্যয়ভার বহন করে জানিয়ে কর্মশালায় বলা হয়, এটা রোধ করতে অর্থের দক্ষ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কাটছেই না গ্যাস সংকট। টানা কয়েকদিন ধরে গ্যাসের অভাবে বাসাবাড়িতে চুলা না জ্বলায় রান্না নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। গ্যাস সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশন, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে আগামী বুধবার নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীতে কমছে না গ্যাস সংকট। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক স্টেশন এখন সাময়িকভাবে বন্ধ। কোথাও কোথাও সীমিত পরিসরে গ্যাস চালু থাকলেও সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর নাকাল নগরবাসী। স্টেশন নাই, গ্যাস লাইনে গ্যাস নাই, তো গ্যাসটা দিব কোথা থেকে? এই আমরা এইভাবে চলতেছি আর কি। এই যে কেউ 60 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা 1 টিপ বা 2 টিপ মারতে পারে, গ্যাস থাকে না। আবার দীর্ঘ অপেক্ষার পরও গ্যাস না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক চালককে। গ্যাসের দাম বাড়াই দাও, কোনো সমস্যা নাই, কিন্তু গ্যাস স্টেশন ভালো পাওয়া যায়। প্রাইভেট গাড়ি ভিআইপি ওই যে সিরিয়ালে দেয়, আমরা প্রেশার পাই না, আমরা পাই 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম গ্যাস পাই। এক টিপ মাইরে আবার সিরিয়াল দেওয়ার লাগে। গ্যাস নিতে হইব, না খেয়া না নেয়া সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে। গ্যাসের স্বল্প চাপের নেতিবাচক প্রভাব শিল্প খাতেও। অনেক কারখানায় গ্যাস না থাকায় কমিয়ে দেয়া হয়েছে উৎপাদন। সময়মতো উৎপাদিত পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তায় সংশ্লিষ্টরা। বাসাবাড়িতেও গ্যাস সংকট এখন চরমে। অনেক এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় বন্ধ রান্নাবান্না। ফলে বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন অনেকেই। এদিকে তিতাস গ্যাস কোম্পানি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ দৈনিক প্রায় 450 MMCFD কমে গেছে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গ্যাস সংকট পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার জলাবদ্ধতা নিরসন, নদী দখলমুক্ত ও দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। নদী দূষণের শিল্প মালিকদের দোষারোপ করে তিনি বলেন, প্রয়োজনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করতে সহায়তা করবে সরকার। মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্থপতি ইকবাল হাবিব বলেন, দূষণ জলাবদ্ধতা নিরসন করতে সমন্বিত উদ্যোগ জরুরি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আমরা যখন টঙ্গী খাল দিয়ে
রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌপথের পুনরুজ্জীবন এবং অভ্যন্তরীণ নৌবাণিজ্যের সম্প্রসারণে খাল খনন কর্মসূচির ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে রাজধানীর জলাবদ্ধতা নিরসন, ঢাকার চারপাশে নদী খালের দূষণ রোধ ও জলপথ পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিআইডব্লিউটিএ, এলজিইডি, সিটি কর্পোরেশন, রাজউক, ঢাকা ওয়াসা, জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, প্রায় 15টি সংস্থা এই ব্যবস্থাপনায় জড়িত থাকলেও এককভাবে কেউ দায়িত্ব নেয় না। এ সময় নদী দখল পুনরুদ্ধার ও দূষণ রোধে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ইন্ডাস্ট্রির সমস্ত ড্রেনগুলা আইসা খালের মধ্যে, তার মানে পানিও শেষ, খালও শেষ, পরিবেশও শেষ, মাছও শেষ, দেশও শেষ। এখন আমরা এই বর্জ্য থেকে মুক্ত হওয়ার জন্য নতুন পরিকল্পনা ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি বলেই যে এটা শুরু হয়েছে এখন বলার মতো না, কারণ এটা একটা বড় ধরনের চিন্তা। মন্ত্রী বলেন, প্রয়োজনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে ব্যবসায়ীদের সহযোগিতা করার কথা ভাবছে সরকার। কিছুদিন আগে আপনারা জানেন আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে চায়না গিয়েছি, সেখানে সাইড আলোচনা তাদের অনেকের সাথে কথা বলেছি। প্রাইভেট লেভেলে খুব অল্প পয়সা করা সম্ভব, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা। জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পগুলোতে বর্জ্য অপসারণ অন্তর্ভুক্ত না করায় সুফল মিলছে না বলে জানান শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। 17-1800 কোটি টাকার প্রজেক্ট হাতে নিলেন, কিন্তু আপনি রেজাল্ট আদায় করতে পারলেন না, এবং রেজাল্ট আদায় করার সময় আপনার সামনে আরো 700 কোটি টাকার সমস্যা এসে দাঁড়ায়। কিন্তু প্রথমেই যদি আমি 1700 কোটি টাকার সঙ্গে আরো 50টা কোটি টাকা যোগ করে দিয়ে এটা পানিটা যাওয়ার, ড্রেনটা পরিষ্কার রাখার ব্যবস্থাটা করে দিতাম, ওই 700 কোটি টাকা লাগতো। সেমিনারে দখল দূষণ থেকে মুক্তি পেতে সরকারকে কঠোর হবার আহ্বান জানান বক্তারা। একটা জায়গায় যুদ্ধ করে যাচ্ছিলাম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় ভূমিকম্প পরবর্তী সময়ে সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হয়। এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। সারা দেশে 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে একজন ও হামের উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন আক্রান্ত 996 জন, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 925 জন, আর 79 জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে 831 জন শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে মোট 50 জন মারা গেছে। যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড সহ 4 জনকে আটক করা হয়েছে। ভোরে জেলা গোয়েন্দা শাখা ও যশোর কোতোয়ালি মডেল থানার 9টি যৌথ টিম কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গ্রেফতার হওয়া অন্যান্যরা হলো ঢাকার তমাল, শামীম ও সাফায়াত। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী, যিনি কিছুদিন পূর্বে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন, ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে তাকে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। এবারে অর্থ সংবাদ। একুশটি নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা।
রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন উড়োজাহাজের মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা আরও বাড়ানোর কথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। এ সময় বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, এই চুক্তির মাধ্যমে দেশের এভিয়েশন খাতে উন্নয়ন ও বাংলাদেশকে বিশ্বের সাথে যুক্ত করবে ইউএস বাংলা। তরিক ইসলামের রিপোর্ট। দেশে বিমান পরিবহন খাতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা। রাজধানীর একটি হোটেলে ইউএস বাংলার বহরে ২১টি নতুন উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দেয় দেশের বৃহৎ এই বেসরকারি বিমান সংস্থাটি। প্রায় ১৫০ কোটি টাকা মূল্যের নতুন বহরে থাকছে ১৫টি অত্যাধুনিক বোয়িং 737-8 ও ৬টি 800 সিরিজের বোয়িং 737। বিয়ন্ড উইথ বোয়িং অনুষ্ঠানে ইউএস বাংলার এমডি বলেন, এর মাধ্যমে দেশের বিমান পরিবহন খাতের নতুন যুগের সূচনা হলো। অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী জানান, দেশের বিমান পরিবহন খাতের উন্নয়নের মাস্টার প্ল্যান রয়েছে সরকারের। যাত্রী পরিবহনে ইউএস বাংলার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। I extend my heartfelt congratulations to US Bangla Airlines on successfully completing 12 years of excellence. From a domestic airline, it has grown into one of Bangladesh's leading international carrier through its commitment to safety and quality service. এই সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। This new agreement to lease Boeing 737 aircraft with the hope of more in the future represents much more than an expansion of an airline's fleet. It's an investment in Bangladesh's future, creating opportunities for economic growth, strengthening regional and international connectivity, supporting tourism, facilitating trade, and generating high-quality jobs for Bangladeshis. ২০২৭ সালে ধাপে ধাপে ইউএস বাংলার বহরে যুক্ত হবে বোয়িং সিরিজের অত্যাধুনিক এসব উড়োজাহাজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩তে দাঁড়িয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ১০,০০০ মানুষকে। ভূমিকম্প মোকাবেলায় জাপানের যে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে, মঙ্গলবারে এই দুর্যোগ তাকে কঠিন পরীক্ষায় ফেলেছে। ধসে পড়া বিভিন্ন স্থাপনায় আটকা পড়েছেন বহু মানুষ। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা বাড়ার। ভূমিকম্পের পর কুয়ামোতোর যোগাযোগ ব্যবস্থা ও শিল্প উৎপাদন অচল হয়ে পড়েছে। বিধ্বংসী এই প্রাকৃতিক দুর্যোগের সবশেষ তথ্য নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। জাপানের শক্তিশালী ভূমিকম্পের পর সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে আটকা থাকা মানুষকে জীবিত উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুমামতো শহরের এইয়ন শপিং মলে। ভবনের একটি অংশ ধসে পড়ায় সেখানে আটকা পড়েন অনেক মানুষ। দমকল ও পুলিশ বাহিনীর সদস্যরা টানা উদ্ধার অভিযান চালান। কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন অনেকে। অন্যদিকে কুমামতোর দক্ষিণে ইয়াসুশিরো শহরের একটি কাগজ কারখানায় চিমনি ধসে নিখোঁজ হয়েছেন কয়েকজন শ্রমিক। ভূমিকম্পের প্রভাব পড়েছে শিল্প খাতেও। আফটার শকের শঙ্কায় বন্ধ রাখা হয়েছে ওই অঞ্চলের প্রায় সব কারখানা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে প্রায় ১০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৩৭,০০০ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৪৫টি হাসপাতাল। কিউশু দ্বীপে সাময়িকভাবে বন্ধ রয়েছে বুলেট ট্রেন সহ রেল চলাচল। বন্ধ রয়েছে কুয়ামোতো বিমানবন্দর। এদিকে জাপানের আবহাওয়া সংস্থা একাধিক ভূমিকম্পনের সতর্কতা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, এখনো অনেক মানুষ উদ্ধারের অপেক্ষায়। জাহিদুল আলম, এটিএন বাংলা। যৌন নিপীড়নের দায়ে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় বাতিল চেয়ে আবারও সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা। মার্কিন লেখিকা কলামিস্ট জেন ক্যারলকে যৌন নিপীড়ন করার অভিযোগে ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছিল আদালত।
এর আগে গত জুন মাসেও এই আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা, তবে সর্বোচ্চ আদালত সেবার তা নাকচ করে দিয়েছিলেন। 2019 সালে মার্কিন লেখিকা কলামিস্ট জ্যান ক্যারল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন। 2023 সালে মামলার রায় দেন নিম্ন আদালত। সেই রায়ে জ্যান ক্যারলের জন্য ট্রাম্পকে ক্ষতিপূরণ হিসেবে $8.83 কোটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রিভেনশন ফোকাস স্বাস্থ্যসেবা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। বিকেলে রাজধানীর সিরজা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, স্বাস্থ্য খাতকে নতুন করে গড়ে তুলতে হবে। এই সময় পুষ্টিবিদদের নিয়ে পুষ্টি কাউন্সিল গঠন ও সব পুষ্টিবিদদের রেজিস্ট্রেশনের আওতায় আনার পরামর্শ দেন অংশগ্রহণকারীরা। এবারে খেলার খবর। তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তৃতীয় বোর্ড সভায় মোট 18টি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আজ। বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এই সভায় কয়েকজন পরিচালক বিদেশে অবস্থান করায় ভার্চুয়ালি তাদের অংশ নেওয়ার কথা। তবে সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বের সম্ভাব্য পরিবর্তন। বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন দাসকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। আজকের বোর্ড সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া বর্তমান স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম পর্যালোচনা, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের 8 বিভাগে নারী কোচ নিয়োগের বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা এই সভায়। এছাড়া পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের 4 ফুটবলারকে দলে ভিড়িয়ে ক্লাব পাড়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুম শুরু না হতে একের পর চমক দিচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। গত মৌসুমের 18 জন সহ 24 জন খেলোয়াড়কে আগেই ধরে সাদা কালো শিবির। আজ আরও 5 জন জাতীয় দলের খেলোয়াড়কে দলে নিয়েছে তারা। এর মধ্যে 4 জনই আবার বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। তারা হলেন সাদউদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা জুনিয়র এবং শাহরিয়ার ইমন। এছাড়া গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলা সেন্টার ব্যাক শাকিল আহাদ তুপুকেও নিশ্চিত করেছে ক্লাবটি। 21 আগস্ট চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে শুরু হবে এবারের ঘরোয়া ফুটবল আসর। শেষ করার আগে বিআরবিকে বল সংবাদ শিরোনাম আরেকবার। বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে পরিস্থিতি হবিগঞ্জে। পৌর এলাকায় 144 ধারা জারি, মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ এনসিপির। প্রধানমন্ত্রী দিল্লি সফর হচ্ছে কিনা পর্যালোচনা করছে সরকার। ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী স্বার্থ সমুন্নত রেখে ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। দলীয় লোক নিয়োগে ব্যাহত হচ্ছে ইসির স্বাধীনতা নিরপেক্ষতা অভিযোগ জামাতের। স্থানীয় নির্বাচনের বিধিমালা সংস্কারে দলের 9টি প্রস্তাব। কাটছে না গ্যাস সংকট, রান্নায় চরম ভোগান্তিতে নগরবাসী। শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত। আগামী বুধবার নাগাদ পরিস্থিতি উন্নতির আশা। কর্মকর্তাদের যোগ সাজসে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি, স্বীকারোক্তি স্বাস্থ্যমন্ত্রীর। ক্যাম্পেইন না হয় দেশে হামের প্রাদুর্ভাব, চিকিৎসাধীন 99% শিশুই পায়নি টিকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।